নমস্কার, ওঙ্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক এবং সে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে কারা কারা থাকবেন সে বৈঠকে। বিশেষ করে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে দলের যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচির থেকে তিনি তার সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রেই তিনি ব্যস্ত রয়েছেন সেবাশ্রয় শিবির নিয়ে। আর এটাও ঘটনা যে এরকম একটি শিবির করে তিনি কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষকে চমকে দিয়েছেন। প্রায় কয়েক লক্ষ মানুষ এখনো পর্যন্ত যে 7টি তার বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, সেখানে পরিষেবা নিয়েছেন, চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে একটি ছোট বাচ্চা, তার হার্ট ফুটো ছিল এবং সেই অপারেশনটাও কিন্তু করেছে এবং তাকে ভেলোর পাঠানো হয়েছে। তো এরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সেবাশ্রয় শিবিরে আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কথা বলছেন। কিন্তু প্রশ্ন মানুষের মনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে, বিগত কয়েকদিনে কিন্তু তাকে সেই কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি আগামী 27 ফেব্রুয়ারি তৃণমূলের যে মেগা বৈঠক, যেখানে 2026 সালে নির্বাচনের দিশা দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন? কেন এই পরিস্থিতি? আজকে আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, এই গত কয়েকদিন যেটা দেখছিলাম আর কি, যে মাস দুয়েক ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, এবং আগামী 27 তারিখ মেগা বৈঠক, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন? না, সেটা আমি বলতে পারবো না থাকছেন কি থাকছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার মধ্যেও আমি কোনো অস্পষ্টতা দেখছি না। দেখুন, এই সেবাশ্রয় যেটা চালাচ্ছে অভিষেক, রাজনীতিটা কার জন্য? রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য। কোন দল, কোন নেতা করছেন সেটা আমার দেখার দরকার নেই। অভিষেক রিসোর্সফুল, ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা করছে। ও বলছে মানুষের সহায়তা নিয়ে, আরে করছে তো, কিছু মানুষ তো উপকার পাচ্ছে। একদম। আমি এটাকে এই পজিটিভ অ্যাঙ্গেলে দেখতে চাই। দেখুন, আমি অভিষেকের খুব একটা ফ্যান ট্যান বললেন কিছু নয়, কিন্তু যে কথাটা বলতে হয় তর্কের খাতিরে, তৃণমূলের সংসদীয় দলে যারা আছেন তাদের মধ্যে সুবক্তা খুব কম আছে। মহুয়া মৈত্রকে বাদ দিলে লোকসভায় আপনি সুবক্তা আর কে আছে অভিষেক ছাড়া? বাংলা, হিন্দি, ইংরেজিতে ও স্বচ্ছন্দ। এখন দেখুন, বিরোধীরা অভিযোগটা করে এবং তৃণমূলের অনেক ওল্ড গার্ডও বলে, অভিষেকের নিজের কি ক্রেডিট? ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত, ছাত্র রাজনীতি করেনি ইত্যাদি, কোনোদিন রাস্তায় নেমে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ায়নি, কলেজের গেটে স্লোগান দেয়নি, দেয়াল লেখেনি। ও হেলিকপ্টারে করে রাজনীতির মঞ্চে এসেছে, লিফটে করে মঞ্চে উঠেছে। এই কথাটা যারা বলেন, আমি এই কথাটাকে চ্যালেঞ্জ করছি না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় অভিষেক আলোকিত ছিলেন। আমি খুব সচেতনভাবে বলছি ছিলেন। ওর রাজনীতিতে আগমন 2011 সালের 21শে জুলাই, 14 বছর কেটে গেছে। 2014 প্রথমবারও ডায়মন্ড হারবার থেকে জিতলো 70,000-এর একটু বেশি ভোটে। ওই ডায়মন্ড হারবারে সোমেন মিত্রর আগে কোনোদিন বামপন্থীরা জেতেনি, প্রথম লোকসভা নির্বাচন থেকে। তারপর পরপর 3টে নির্বাচনেও জিতেছে। সেই নির্বাচন নিয়ে অনেক রকম বিতর্ক আছে, কিন্তু বাড়াবাড়ি আমি রেকর্ড মার্জিনে জিতবো এই ধরনের ছেলে মানুষই না করলেও অভিষেক ওখান থেকে জিততো একদম। আমার বক্তব্য এটাই, ওগুলো ছেলে মানুষই হয়ে গেছে। আমি বিতর্ক কেন ইনভাইট করব? 2019 সালে যখন বিজেপি এখানে 18টা আসন পেল, তখন তো শাসক দলের অনেকে ধরেই নিয়েছিলেন যে তৃণমূলের দফারফা হয়ে গেছে। তখন প্রশান্ত কিশোরকে রোপ ইন করে অভিষেক নিয়ে এসেছিলেন। তারপরে প্রশান্ত কিশোরকে পুরো বিষয়টা দেখবার দায়িত্ব শুধু এটা একা অভিষেকের ছিল না, মমতাও সম্মত হয়েছিলেন। এটা কালেকটিভ ডিসিশন। তারপরে 21-এর ওই কঠিন নির্বাচন তৃণমূল জিতলো, 24-এ জিতলো, অভিষেক কি জনজোয়ার যাত্রা করলেন।
এবং সাংগঠনিক ব্যাপার স্যাপারগুলো অভিষেকই দেখতেন। যেদিন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলো, কালীঘাটে সুব্রত বক্সী ছিলেন, অভিষেক ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুব্রত বক্সী যখন বললেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই জয় হয়েছে, মমতা কি বললেন, না না এটা কালেকটিভ। আচ্ছা, অভিষেককে পাশে দাঁড় করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উনি লোকসভার দলনেতা করলেন। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কল্যাণ ব্যানার্জি টিকিট পাক অভিষেক চাননি এবং তাদের প্রচারেও চাননি। তাহলে এটা কিন্তু ওই ক্ষততে নুনের ছিটে দেওয়া। হ্যাঁ, লোকসভার নেতা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন, অভিষেক তাহলে একটা সাংসদ বাকিদের মতোই, ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইত্যাদি ইত্যাদি। তৃণমূল কোনো অর্থেই সর্বভারতীয় দল নয়। তৃণমূল নিছক একটা আঞ্চলিক দল। রাজমোহন পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে তৃণমূলের নাম ও নিশান নেই। এখন কেরালায় গিয়ে তৃণমূল আস্ফালন করছে, কিচ্ছু সুবিধা হবে না। তাহলে 13 বছর সক্রিয় রাজনীতিতে অভিষেক, 13-14 বছর, 3 বারের সাংসদ, কিন্তু ওর কি গুরুত্বটা কি, দলে কি গুরুত্ব? ওকে ললিপপ দেওয়া হয়েছিল যে তুমি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাবে, এই সরকার পড়ে যাবে। সেটা হয় না, সরকার পড়বে না। অভিষেকের সুস্পষ্ট কিছু বক্তব্য আছে, আমি কিছু বক্তব্যের সঙ্গে সহমত, কিছুর সঙ্গে নই। যে সাংগঠনিক রদবদল করতে হবে, নতুন রক্ত আনতে হবে, তরুণদের সুযোগ দিতে হবে। তরুণরা কি শুধুই প্রবীণদের জন্য দেয়াল লিখে কাটাবে? তাদের তো অ্যাম্বিশন থাকতে পারে। এখানে অভিষেকের এই কথাটাকে আপনি যদি দেখেন, ইন প্রিন্সিপাল ঠিক আছে, কিন্তু তরুণ মানেই সর্বরোগর বিশল্যকরণী আর প্রবীণ মানেই তাকে ছুড়ে ফেলতে হবে, এটাও নয়। দরকার হচ্ছে একটা কম্বিনেশন। তাহলে অভিষেক কি চেয়েছিলেন, এবং ওর পরিবারের থেকেও এটা চাওয়া হয়েছে, এবং ওর সঙ্গের লোকজনও চায় যে মমতা মন্ত্রিসভায় একটা ভূমিকা থাক অভিষেকের, এবং অবশ্যই তাকে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক। কারণ ববি হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাসের সঙ্গে অভিষেক সমমর্যাদায় মন্ত্রিসভায় যেতে চাননি। তবে আমার ধারণা এটাও অভিষেকের ভুল। ওকে কিন্তু শিখতে হবে। ইন্দিরা গান্ধী কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী মন্ত্রিসভায় তথ্য সম্প্রচার মন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন। রাহুল গান্ধীর কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স নেই। ও যদি 2009 সালে ডক্টর মনমোহন সিং এর ক্যাবিনেটে একটা ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব নিত, তাহলে সরকার পরিচালনা করার বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা থাকতো। সরকারের বাইরে গিয়ে অনেক আকাশ কুসুম দাবি করা যায়। অভিষেকের উচিত, আমার মনে হয়, যে মন্ত্রিসভায় ঢোকা, কাজ দেখিয়ে, পারফরমেন্স দেখিয়ে ডেপুটি চিফ মিনিস্টার পদে উত্তীর্ণ হওয়া। সরাসরি যদি ওকে ডেপুটি চিফ মিনিস্টার করা হয়, তাহলে এটাকে স্বজন পোষণই বলবে। এবং ডেপুটি চিফ মিনিস্টার হলে পরে কি হবে, একটা নতুন ক্ষমতার বৃত্ত তৈরি হবে। আমলা, পুলিশ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করবে, দিদি আশীর্বাদ করুন এটা বলবে, অভিষেককে ঘিরে একটা সার্কেল তৈরি করবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন, তিনি যতদিন সুস্থ আছেন ততদিন তিনি দায়িত্ব ছাড়বেন না, এবং ঈশ্বরের কৃপায় আমি আশা করব তিনি বহুদিন সুস্থ থাকুন, সবল থাকুন, মানুষের সেবা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে আগামী 10 বছর আমি দল সরকার দেখব। তাহলে আগামী 10 বছর অভিষেকের এই স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। সম্ভবত 8-10 দিন আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে অভিষেক গিয়েছিলেন। 7 মিনিট 8 মিনিট কথা হয়, কিছু হয়নি। তারপরে প্রতীক জৈন যায় নবান্নে, 1 ঘন্টার কথা হয়, সেখানেও কোনো কনক্লুশন হয়নি, কনক্লুশন হবে না। অভিষেকের এই দাবি মানবেন যে তার মতো করে সংগঠন এবং ওকে ডেপুটি চিফ মিনিস্টার, দিদি মানবেন না। তাহলে কি অপশন রইল অভিষেকের? 2টো অপশন, এর মধ্যে কোনো থার্ড অপশন নেই। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে একেবারে 16 আনার উপর 18 আনার সমর্থন করে যেভাবেও রাজনীতি করছে করে যাক। 36 বছর বয়স, সময় পড়ে আছে, ধৈর্য হারালে চলবে না, সংগঠন করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে 26-এর নির্বাচনটাকে পরিচালনা করুক। 2, ও যদি অধৈর্য হয়ে যায়, ও যদি মনে করে 10 বছর রাজনীতিতে অনেক বড় সময়,
10 বছর পরে কি হবে দুনিয়ায়, কি হবে তৃণমূলের, কেউ জানে না। আমি এখনই প্রশাসনে ঢুকতে চাই এবং ডেপুটি চিফ মিনিস্টার। এমনি প্রশাসনে কিন্তু ঢুকতে পারে, ও যদি একটা মন্ত্রী হতে চায় হতেই পারে, কিন্তু ডেপুটি চিফ মিনিস্টার হতে পারবে না। তাহলে ওর যদি কোনো বিগার রোল নিজের জন্য ভাবে, তাহলে ওকে অন্যভাবে ভাবতে হবে। আমি আগেই বলেছি যে অভিষেক একনাথ সিন্ধে হতে পারবে না। একনাথ সিন্ধে ঠাকরে এই উদ্ধবকে ছেড়েছিল এই কারণে, মতাদর্শগত কারণে, যে শিবসেনা বিজেপি স্বাভাবিক মিত্র, কংগ্রেস এনসিপি নয়। তাদের হাত ধরেছিল উদ্ধব মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তা বালা সাহেবের আদর্শকে রক্ষা করার জন্য একনাথ দল ছেড়েছে, একটা ইডিওলজিক্যাল ব্যাখ্যাও দিয়েছে। কিন্তু অজিত পাওয়ার ছেড়েছে শুধুমাত্র নিজের ব্যক্তিগত অ্যাম্বিশন ফুলফিল করার জন্য। আর সুপ্রিয়া শুলে এনসিপির উত্তরাধিকারী হবে, সেটা অজিত দাদা মেনে নিতে পারেননি। এই জন্যই তিনি বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই এনসিপিকে ভেঙেছেন। আবার এনসিপি পাওয়ারও হয়তো চলে আসবেন অজিত পাওয়ারের সঙ্গে, ওয়েল নিট ফ্যামিলি। তাহলে অভিষেকের সামনে সেকেন্ড অপশনটা আছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে নিঃশর্তে মেনে নিয়ে তার নির্দেশ অনুযায়ী কাজ করা, সেখানেও ও বিগার রোল প্লে করতে পারে। দুই, যে না, আমি আমার পথ নিজে দেখব, আমি আলাদা করে কিছু ভাববো। তাহলে ওকে আলাদা দল বা মঞ্চ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আলাদা দল বা মঞ্চ করার জন্য রিসোর্স মানে শুধু আর্থিক সঙ্গতি নয়, জনপ্রতিনিধিকে তুমি কতজনকে তোমার সমর্থনে পাচ্ছ। আমি জানি, যতদূর আমার কাছে খবর, ওই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ছাড়া কেউ তার সঙ্গে নেই। সবাই রাতারাতি শিবির বদল করেছে। সেজন্য প্রয়োজনীয় সংখ্যায় সাংসদ বিধায়ক অভিষেক জোগাড় করতে পারেনি। তো সেই জন্যই ও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, এটাই হচ্ছে বিষয়। তবে অভিষেক যদি আগামী দিনে বড়ভাবে নিজেকে তুলে ধরতে চায়, ওকে সাহস করে একটা সিদ্ধান্ত নিতে হবে। দুবিধায় থাকলে চলবে না, রাজনীতি কিন্তু সিদ্ধান্ত গ্রহণে। তাহলে এইখানে তাহলে এই সম্প্রতি যে পোস্ট দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেটা কি এই সাহসী সিদ্ধান্ত একটা কোনো পদক্ষেপ বলে মনে হচ্ছে? জল মাপছে, বার্গেন করতে পারে দিদির সঙ্গে। সেই বার্গেন যদি এমন পর্যায়ে যায়, তুমি আমার দাবিগুলো মেনে নাও, আমি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 26-এর নির্বাচন লড়ব। আর যদি না মানো, তাহলে আমার সামনে অপশন খোলা আছে। আর রাজদীপ সরদেসাই একটা বই লিখেছে 2024-এর লোকসভা নির্বাচনের পরে, এই বইটা পড়েছি। অজিত পাওয়ার দল বাংলো, তাতে অমিত শাহের কি ভূমিকা ছিল, অমিত শাহ কি কন্ডিশন দিয়েছিল, সেটা রাজদীপ দাবি করেছেন। এনসিপি এমনি এমনি ভেঙে গেল, অজিত পাওয়ার এমনি এমনি সব করলো, তা তো নয়। ওখানে বিজেপির গল্প ছিল, সবই হতে পারে রাজনীতিতে। আর আরেকটা বিষয় যেটা চর্চার বিষয়, যেটা আমরা দেখলাম, এই যে প্রতীক জৈন এখন যিনি আইপ্যাকের প্রধান, আইপ্যাক দেখছেন, তো আইপ্যাকের ভবিষ্যৎ 2026-এ কি মনে হয়? না, ওরা তো প্রফেশনাল, যেখানে পয়সা পাবে সেখানে চলে যাবে। ওদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কে আইপ্যাক কি থাকবে বলে মনে হচ্ছে, মানে এই বৈঠকের জানি না আমি। তখন একটা বিষয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা পুরনো সতীর্থ, তারা সবাই 65 থেকে 70-এর মধ্যে। বয়সের বারে অনেকেরই সেই আগের মতো দৌড়বার ক্ষমতা নেই। তরুণ ব্রিগেডটা বেশিরভাগ অভিষেকের সঙ্গে, রিসোর্সও অনেকটাই অভিষেকের সঙ্গে। অভিষেকই আইপ্যাককে রোপ ইন করেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যতই বার্তা দিয়ে অভিষেকের অনুগামীদের পদ থেকে সরিয়ে দিয়ে, আলটিমেটলি এই চ্যালেঞ্জ কিন্তু কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু, ও যতই দিদি 2/3 বহুমত নিয়ে আসবো বলুন না কেন, উনি জানেন যে লড়াই মোটেই সহজ নয়। 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, হিন্দু ভোটের কনসলিডেশন, দলের মধ্যে বিরোধ, এগুলো সবই প্রভাব ফেলবে। শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের একটা সমঝোতা হয়ে যাবে, হয়তো আইপ্যাক থাকবে, এটা আমার ধারণা। কিন্তু অভিষেক যদি অনড় হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওর কোনো কথাই না শোনেন, তাহলে অভিষেকের কাছে কোনো অল্টারনেটিভ থাকবে না, তখন ওকে ফাইনাল ডিসিশন নিতেই হবে। হ্যাঁ, এখন দেখা যাক যে 27-এর যে বৈঠক, সেই বৈঠকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন কিনা, এবং এই যে এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর একটা বিশ্লেষণ, সেই বিশ্লেষণের ভবিষ্যতে কি হতে চলেছে সেদিকেই আমরা নজর রাখবো। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।